গল্প আরশিতে কার ছায়া, লেখায় আমাতুল্লাহ স্বর্ণা। ডিসেম্বরের একটা স্নিগ্ধ সুন্দর সকাল আজ। আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে রিক্তার মনটা ভালো হয়ে গেল। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল কুয়াশায় পুরো বাগান ছেয়ে আছে। দুদিন ধরে ফজরের পর আলসেমিতে কোরআন তিলাওয়াত করা হয়ে উঠছে না। আজও শীতের তীব্রতায় নামাজ পড়েই আবার ঘুমিয়ে গিয়েছিল ও। হঠাৎ করেই মনে পড়ল রিক্তার বাসার কাজের বুয়া রুনির মা গতকাল রাতেই তার দেশের বাড়িতে গেছেন। আজ থেকে কয়েকদিন ঘরের কাজগুলো তাই রিক্তাকেই সামলাতে হবে। রিক্তা ঘড়ির দিকে তাকালো। ৮টা বাজতে 10 মিনিট আছে আর। না, তার মানে খুব একটা দেরি হয়নি। বাবা তো ৮টায় খালি পেটে ঔষধ খেয়ে তারও ৮ ঘন্টা পরে নাস্তা করে। আর প্রভাটা তো এই শীতের সকালে বেলা 11টার আগে ঘুম থেকে উঠবে না। রিক্তা চোখে মুখে পানির ছিটা দিয়ে রান্নাঘরের দিকে গেল। গরম পরোটা আর সবজি ভাজি এনে খাবার টেবিলে রাখল ঠিক 8:30টার মধ্যে। আমজাদ শেখ পাশেই বসেছিলেন। রিক্তা খাবার সব টেবিলে এনে রেখে বলল, না, দেরি হয়নি। একদম ঠিক সময়ে তোমার খাবার নিয়ে এসেছি বাবা। আমজাদ শেখ হেসে বললেন, একটু দেরি হলেই বা কি, আমার আম্মাজান আজ একা হাতে সব করেছে, সেটাই তো অনেক। তবুও মেডিসিন নেওয়ার ৮ ঘন্টা পরেই তো তোমার সকালের খাবারটা খেতে হয়। আমি কিছুতেই সেটার অনিয়ম হতে দিতে পারি না। একদিন একটু দেরি হলে তাতে কিছু হয় না। আলবত হয়। আমি মাকে কথা দিয়েছিলাম, তোমার কোনো অযত্ন কোনোদিন হতে দেব না। আমজাদ শেখ হেসে বললেন, পাগলি একটা। নাস্তা করে আমজাদ সাহেব আড়তের উদ্দেশ্যে বের হলেন ঘর থেকে। রিক্তা নাস্তা করে দুপুরের রান্নার জোগাড়ে লেগে গেল। ভাতের মার গালাতে দিয়ে সবজিটা কেবল বসাতে যাবে এমন সময়ই বাজল বাসার কলিং বেল। রিক্তা মাথায় ভালো করে ওড়না পেঁচিয়ে গিয়ে দরজা খুলল। অপরিচিত একটি লোক দাঁড়িয়ে আছে দরজায়। বয়স কত হবে? বড়জোর ২৬ কিংবা ২৭। আগন্তুকই আগে প্রশ্ন করল, এক্সকিউজ মি, এটা কি আমজাদ আঙ্কেলের বাসা? জি। আপনি কে? আমি রেজা। হাসিবুর রেজা চৌধুরী। আপনি কি প্রভা? না, আমি রিক্তা, আমজাদ শেখ আমার বাবা। আপনি ভেতরে এসে বসুন। এতক্ষণে লোকটাকে চিনতে পেরেছে রিক্তা। আমজাদ সাহেবের বন্ধু সালাউদ্দিন চৌধুরীর ছেলে। কিছুদিন আগেই প্রথম শ্রেণীর একটা সরকারি চাকরি পেয়েছে লোকটা। জয়েন করার পর প্রথম পোস্টিং পড়েছে এই এলাকাতেই। সেই সুবাদেই রিক্তাদের বাড়ি এসেছে। কিছুদিন এখানে থাকবে, তারপর সুবিধামতো অন্য কোথাও শিফট হয়ে যাবে। এখানে আসার অবশ্য আরও একটি বিশেষ কারণ রয়েছে। আমজাদ শেখ এই লোকটিকে প্রভার জন্য পাত্র হিসেবে নির্বাচন করেছেন। প্রভা হল রিক্তার একটা মাত্র ফুফাত বোন, অর্থাৎ আমজাদ সাহেবের বোনের একমাত্র মেয়ে। গত ৩ বছর ধরে আমজাদ সাহেবের কাছেই আছে ও। প্রভার বাবা মা দুজনেই মারা গিয়েছে অ্যাক্সিডেন্টে। তাদের মৃত্যুর পর দাদাবাড়ির লোকজন খুব একটা আগ্রহ দেখায়নি ওকে রাখার ব্যাপারে। তাই আমজাদ সাহেব নিজেই গিয়ে প্রভাকে নিয়ে এসেছিলেন নিজের কাছে। সেই থেকে এখানেই আছে ও। প্রভা আর রিক্তা সমবয়সী বলা চলে। ওরা দুজনেই এখন ভার্সিটিতে স্নাতক ২য় বর্ষে অধ্যয়নরত। এখনই সময় প্রভাকে যোগ্য পাত্র দেখে পাত্রস্থ করার। সেজন্যই আজকাল তোড়জোড় চালাচ্ছেন আমজাদ শেখ। এসব কথা সবই রিক্তা জেনেছে বাবার থেকে। আমজাদ শেখ ছোট বড় সব ব্যাপারই আলোচনা করেন মেয়ের সাথে। রিক্তা এটাও জানত যে লোকটা আসবে ওদের বাসায়, কিন্তু আজই যে আসবে সেটা জানত না। বসার ঘরে লোকটাকে বসতে দিয়ে রিক্তা রুমে এসে কল করল বাবাকে। বাবা, তোমার বন্ধুর ছেলে তো এসে গেছে। তুমি তো বলনি যে আজ আসবে। ইস, একদম মনে ছিল না মা। আমি আজ জলদিই ফিরব। ছেলেটাকে একটু নাস্তা দে। আর ফ্রিজে মাংস কি আছে? আজকে একটু কষ্ট করে ২-১টা আইটেম বাড়িয়ে।
বাবা, তোমার বলতে হবে না। মাছ মাংস সবই করব রান্না। এখন রাখছি। ফোন রেখে সোজা প্রভার রুমের দিকে গেল রিক্তা। বেলা প্রায় 11:45। এখনো আপাদমস্তক কম্বলে জড়িয়ে ঘুমিয়ে আছে প্রভা। রিক্তা একটানে কম্বল সরিয়ে ফেলল। সাথে সাথেই চেঁচিয়ে উঠল প্রভা, সমস্যাটা কি তোর? এত সকালে আমার ঘুমটা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিস কেন? রিক্তা বলল, আস্তে কথা বল। তোর চিৎকার বসার ঘর থেকে শোনা যাচ্ছে। জলদি উঠে পড় ঘুম থেকে। তোর হবু বর এসে ওয়েট করছে তোর জন্য। হবু বর মানে? জনাব হাসিবুর রেজা চৌধুরী এইমাত্র জাহানারা মঞ্জিলে তার পদধূলি দিয়েছেন। তো আগেই হবু বর বলছিস কেন? আগে দেখি তো মালটা দেখতে কেমন, তারপরে সিদ্ধান্ত নেব ওটাকে বর বানানো যায় কিনা। রিক্তা ওর মাথায় গাঁটটা মেরে বলল, যা, উঠে গিয়ে দেখা কর তার সাথে। কথা শেষ করে আর দাঁড়ালো না রিক্তা। রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে মাংস নামিয়ে ভিজিয়ে রাখলো পানিতে। একপাশে সবজি বসিয়ে আরেক পাশে চুলায় চায়ের জন্য পানি দিল। সবজি কষাতে দিয়ে একটা ট্রেতে বিস্কুট পানি আর চা সাজিয়ে দিয়ে রান্নাঘর থেকে উকি দিয়ে প্রভার রুমের দিকে তাকালো। না, এখনো বের হয়নি মেয়েটা। নিশ্চিত সাজতেন বসে গেছে। এদিকে চাটাও ঠান্ডা হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে চুলার আঁচ কমিয়ে রিক্তাই নাস্তা নিয়ে বসার ঘরে গেল। সাধারণত নাস্তা নিয়ে গেলে অতিথিরা ফর্মালিটি করে কিছুটা, কিন্তু ছেলেটা সেসবের ধারে কাছে গেল না। চায়ের কাপটা হাতে তুলে নিয়ে বলল, থ্যাঙ্কস, এটা এখন আমার সত্যিই খুব দরকার ছিল। রিক্তা এক পলক তাকালো রেজার মুখের দিকে। ক্লান্তির ছাপ স্পষ্ট মুখে। সারারাত জার্নি করেছে সম্ভবত। রিক্তা নিঃশব্দে রান্নাঘরের দিকে রওনা দিল আবার। পিছন থেকে প্রশ্ন করল রেজা, আঙ্কেল কখন আসবেন? এসে পড়বে কিছুক্ষণের মধ্যেই। চটপট উত্তর দিয়ে সরে গেল রিক্তা। চায়ের কাপে চুমুক দিয়ে রেজার মনে হলো এত ভালো চা ও বহু বছর খায়নি। চা শেষ করে রেজা সোফায় হেলান দিয়ে আয়েশ করে বসল। ঠিক তখনই সুললিত কণ্ঠস্বরটি শুনতে পেল ও। আপনি বোধহয় খুব ক্লান্ত। আমার সাথে চলুন, আপনাকে গেস্টরুমে নিয়ে যাই। কিছুক্ষণ ওখানে রেস্ট নিলে ফ্রেশ লাগবে। রেজা পূর্ণ দৃষ্টিতে সামনের দিকে তাকালো। সামনে যে মেয়েটি দাঁড়িয়ে আছে তাকে দেখলে যে কেউ সিনেমা কিংবা নাটকের নায়িকা ভেবে ভুল করবে। দুধে আলতা গায়ের রং, মেদহীন ছিপছিপে শরীর, কাঁধের একটু নিচ অব্দি নেমে এসেছে সোজা সিল্কি চুলগুলো। আজকালকার মেয়েরা পার্লারে গিয়ে রিবন্ডিং নাকি জানি একটা করে, ওটাই করেছে বোধহয়। রেজা আপাদমস্তক স্ক্যান করে নিল কয়েক সেকেন্ডের মধ্যেই। সুনয়নার ঘন পাপড়িতে আচ্ছাদিত চোখ দুটোতে উপচে পড়া মুগ্ধতাও চোখ এড়াল না রেজার। মৃদু হাসি ওর ঠোঁটের কোণে এসে মিলিয়ে গেল আবার। নিজের এই 28 বছর বয়সে এসে এত মেয়ের চোখে এই মুগ্ধতা দেখেছে যে এসব এখন আর ওকে টানে না। রেজাকে তাকিয়ে থাকতে দেখে প্রভা আবার কথা বলল, ওহ, পরিচয়টাই দেওয়া হয়নি। আমি প্রভা। রেজা উঠে দাঁড়িয়ে হেসে বলল, চিনতে পেরেছি। থ্যাঙ্কস। সত্যিই খুব টায়ার্ড লাগছিল। চলুন। প্রভাকে অনুসরণ করে এগিয়ে গেল রেজা। প্রভা লাজুক হেসে বলল, কমপ্লিমেন্ট না দিয়ে পারছি না, আপনি খুব হ্যান্ডসাম দেখতে। রেজা আবার হাসল। সেই হাসিতে পুরোপুরি ঘায়েল হল প্রভা। রেজাকে গেস্টরুম অব্দি পৌঁছে দিয়ে সলজ্জ হেসে প্রভা বলল, আপনি তাহলে রেস্ট নিন এখন। কিছু দরকার হলে ডাকবেন অবশ্যই। শিওর, ছোট্ট করে জবাব দিল রেজা। গেস্টরুম থেকে সরাসরি রান্নাঘরেই গেল প্রভা। রিক্তা তখন প্রেসার কুকারে গরুর মাংস বসিয়েছে। প্রভা বলল, মামা এই রাজপুত্রটা কই পেল রে রিক্তা? আমি তো প্রথম দেখাতেই একেবারে প্রেমে পড়ে গিয়েছি। রাজপুত্র তো খুঁজে এনেছে হয়তো কোনো রাজার রাজ্য থেকে। আর প্রেমে পড়া তো তোর জন্য নতুন কিছু নয়।
3 বেলা নিয়ম করে খাবার খাওয়ার মতো প্রেমে পড়াও তোর দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে গেছে। ধুর, ওটা প্রেমে পড়া নয় গাধি। ওগুলোকে ক্রাশ খাওয়া বলে। প্রেমে তো আমি এই প্রথমবার পড়েছি। অ্যান্ড দিস টাইম আই অ্যাম ভেরি সিরিয়াস। তোদের এই ক্রাশ, প্রেম আর ভালোবাসা সম্পর্কিত জটিল তত্ত্ব আমার মাথায় ঢোকে না রে বোন। এর চেয়ে অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর ফাইনাল অ্যাকাউন্টও অনেক বেশি সহজ মনে হয়। প্রভা ফ্রিজ থেকে আপেল বের করে তাতে কামড় দিয়ে বলল, তোর বুঝে আর কাজ নেই। তুই বরং মন দিয়ে রান্না কর, ওটাই তোর জন্য পারফেক্ট। রিক্তা হেসে বলল, জানি, তাই সেটাই করছি। আমজাদ শেখের সাথে রেজার দেখা হলো দুপুরে খাওয়ার সময়। খেতে খেতে টুকটাক সৌজন্যমূলক কথাবার্তাও হলো। আপাতত রেজা আর আমজাদ শেখই খেতে বসেছেন। প্রভা খাবার সার্ভ করছে, বিশেষ করে রেজাকে এটা সেটা এগিয়ে দিচ্ছে। রিক্তা জোহরের নামাজ আদায় করে ঘর থেকে বের হয়নি আর। ইদানিং নন মাহরামদের সামনে যতটা সম্ভব না যাওয়ারই চেষ্টা করেও, যদিও পুরোপুরি সেটা করা সম্ভব হয় না। তবু যতটুকু পারা যায় ততটুকু নিজেকে সামলেই রাখেও। নিজের ঘরে থাকলেও খাবার ঘর থেকে টুকটাক কথাবার্তা সবই ওর কানে আসছে। রেজা খেতে খেতে বলল, রান্নাটা সত্যিই খুব ভালো হয়েছে। বুঝলেন আঙ্কেল, কাজের লোকগুলো যে কি বিস্বাদ রান্না করে। আজ অনেকদিন পর ঘরোয়া রান্না খাচ্ছি, শুনে ভালো লাগলো। তোমার প্লেট তো প্রায় খালি। আমজাদ শেখ কথা বলতে বলতে প্রভার দিকে ইশারা করলেন। প্রভা হেসে বলল, আপনাকে আর একটু বিফ দেই, আমি নিজের হাতে রান্না করেছি এটা। প্রভার কথা শেষ হতে না হতেই আমজাদ শেখ খুক খুক করে কেসে উঠলেন। যে মেয়ে জীবনে একদিনও দেশলাইয়ের কাঠি দিয়ে চুলাটা অবধি ধরায়নি, সে যদি নিজের হাতে রান্নার কথা বলে, তাহলে সেটা হজম করা যে কারো জন্যই কষ্টসাধ্য বটে। রেজা পানির গ্লাসটা আমজাদ সাহেবের দিকে এগিয়ে দিল। তিনি পানি খেয়ে বললেন, হ্যাঁ, আর একটু গরুর মাংস নাও। প্রভার হাতের গরুর মাংস রান্নাটা অসাধারণ হয়। গরু, খাসি, মুরগি, মাছ সবকিছু রান্নাতেই ও সিদ্ধ হস্ত। একবার যে ওর হাতের রান্না খেয়েছে সে জীবনেও এর স্বাদ ভুলতে পারবে না। প্রভা বলল, মামা, তুমি কিন্তু এইবার একটু বাড়িয়েই বলছো। প্রভার কথার প্রত্যুত্তরে তিনি হাসলেন শুধু। কিছুক্ষণ বাদে খেতে খেতেই প্রশ্ন করলেন রেজাকে, তোমার জয়েনিং ডেট কবে জানি? জি, আরও 4 দিন পরে। তার মানে তো হাতে প্রচুর সময়। বরিশালের আগে কখনো এসেছ? না, এবারই প্রথম। আচ্ছা, তাহলে এই কয়েকদিন শহরটা ঘুরে দেখ। প্রভা তোমাকে নিয়ে যাবে। আজ বিকেলেই বরিশাল দর্শন শুরু করে দাও। জি। বিকেলে চা খেয়েই রওনা হয়ে গেল ওরা। প্রভাকে দেখে দ্বিতীয়বারের মতো হোঁচট খেল রেজা। শেষ বিকেলের গোধূলি আলোয় অপার্থিব এক সৌন্দর্য এসে ভর করেছে ওর চেহারায়। সোনালি রোদে চুলগুলো ঝলমল করছে। ওরা অনেকক্ষণ রিকশায় ঘুরল, ডিনারও রেস্টুরেন্টে করল। বাইরে থাকার এই পুরোটা সময় রেজা প্রভাকে যতটা খেয়াল করল, তার চেয়েও বেশি খেয়াল করল আশেপাশের লোকজনদের। যুবক কিংবা মধ্যবয়সী সব পুরুষ কমপক্ষে একবার হলেও তাকাচ্ছিল প্রভার দিকে। এমনকি মেয়েগুলোও আর চোখে তাকিয়ে নিজেদের মধ্যে কানাঘুষা করছিল। বিকেলে ওর প্রথম গিয়েছিল নদীর পাড়ে। সেখান থেকে শুরু করে রেস্টুরেন্ট অবধি সবখানেই সবার দৃষ্টির কেন্দ্রবিন্দু হয়েছিল আগুন সুন্দরী প্রভা। বিকেলে ওর প্রথম গিয়েছিল নদীর পাড়ে। সেখান থেকে শুরু করে রেস্টুরেন্ট অবধি সবখানেই সবার দৃষ্টির কেন্দ্রবিন্দু হয়েছিল আগুন সুন্দরী প্রভা। রাতে খাওয়ার পর বাবার রুমে একবার এসে ঢু মেরে যাওয়া রিক্তার প্রতিদিনকার অভ্যাস। আজও দরজার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করল রিক্তা, ঘুমিয়েছ বাবা? না, তোর জন্যই অপেক্ষা করছিলাম। এদিকে আয়। রিক্তা এগিয়ে গেল। আমজাদ শেখ প্রশ্ন করলেন, আজ তোর খুব কষ্ট হয়েছে, তাই না? রান্নাবান্না পুরোটাই তো তোর সামলাতে হলো। তা একটু হয়েছে। ব্যাপার না। তুমি রাতের ওষুধগুলো খেয়েছ তো?
হ্যাঁ, খেয়েছি। রেজা, ছেলেটাকে কেমন দেখলি আজ? ভালোই। প্রভার সাথে ভালো মানাবে। হ্যাঁ, তা মানাবে। কিন্তু প্রভা রাজি হবে কিনা সেটাই চিন্তার বিষয়। প্রভা রাজি বাবা। ও নিজেই আমার কাছে বলেছে। প্রভা মতো দিলেও আমি ভরসা পাই না রে মা। মেয়েটা যা খামখেয়ালি হয়েছে। তোদের দুজনকে নিয়েই আমার যত চিন্তা। প্রভার না হয় একটা ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু তুই এভাবে। প্লিজ বাবা, আমাকে নিয়ে কথা আপাতত থাক। আমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে। তুমি প্রভার বিয়েটা যত দ্রুত সম্ভব দিয়ে দাও। আমজাদ শেখ মুষড়ে পড়লেন। রিক্তা আজ করতে পারল বাবার মানসিক অবস্থাটা। প্রসঙ্গ বদলাবার জন্য ও বলল, বাবা, তুমি কিন্তু এখন কেঁদে ফেলবে না একদম। আমার বাবা হচ্ছে পৃথিবীর সবচেয়ে স্ট্রং মানুষ। তার চোখে অশ্রু মানায় না। আমজাদ শেখ মন খারাপের মধ্যে ভেসে ফেললেন। মেয়েটা এমন, ওর সামনে মন খারাপ করে থাকা যায় না একদমই। পৃথিবীর সবচেয়ে শক্ত মনের পুরুষটিও তার মায়ের কাছে শিশু। তুই তো আমার মা। তোর সামনে কাঁদলে খুব একটা সমস্যা হবে না মনে হয়। বুঝলাম। আমি মা আর তুমি আমার ছেলে। এখন তাহলে মায়ের আদেশ মেনে চলো। সোজা ঘুমিয়ে পড়বে এখন। ডাক্তার বারবার করে বারণ করেছে রাত জাগতে। টেবিলের উপরে আর্তের হিসাবপত্রের খাতা দেখতে পাচ্ছি। ওগুলো কিন্তু এখন একদম ধরা চলবে না। যথা আজ্ঞা, আম্মিজান। তুমি তাহলে শুয়ে পড়ো। আমি বাতিটা নিভিয়ে ডিম লাইট জ্বেলে দিচ্ছি। আমজাদ শেখের রুমের দরজা লক করে বাইরে বের হয়ে ভূত দেখার মতো চমকে উঠল রিক্তা। রেজা দাঁড়িয়ে আছে দরজার সামনেই। রিক্তার অপ্রস্তুত লাগলেও রেজা একেবারে স্বাভাবিক। সপ্রতিভ হেসে বলল, চাচার সাথে কিছুক্ষণ কথা বলতে এসেছিলাম। আপনাদের বাবা মেয়ের এত সুন্দর কথোপকথন শুনে আর ভেতরে গেলাম না। যদিও আমার আড়ি পাতার অভ্যাস নেই, তবুও আজকের কেন জানি আপনাদের দুজনের কথা শুনে গেলাম এখানে দাঁড়িয়ে। বাবা এখন ঘুমাবেন, কাল সকালে কথা বলে নেবেন। সে তো জানি। এখন কথা বলা বারণ। কারণ মা আদেশ করেছেন ছেলেকে ঘুমানোর জন্য। রিক্তা কি বলবে বুঝে উঠতে পারছিল না ঠিক। রেজা আবার বলল, আর একটা কথা। আপনাকে অনেক ধন্যবাদ আজ এত ভালো রান্না করে খাওয়ানোর জন্য। বিশেষ করে গরুর মাংসটা খুব ভালো হয়েছিল। রিক্তা চমকে তাকাল। দুপুরে খাওয়ার টেবিলে হওয়া সব কথাই ও শুনেছে। প্রভাত বলেছিল যে গরুর মাংসটা সে নিজেই রান্না করেছে। রেজা কিভাবে বুঝল যে মাংসটা প্রভা নয় বরং রিক্তা রান্না করেছে? রেজাকে এড়িয়ে যাওয়ার জন্য প্রসঙ্গ বদলে দায়সারা একটা কথা বলল রিক্তা, আপনিও ঘুমিয়ে পড়ুন গিয়ে। আড়ি পেতে কথা শুনেছি বলে রেগে গেলেন নাকি? আমি কিন্তু এর জন্য সরি বলবো না। আপনি চাইলে আমাকে শাস্তি দিতে পারেন। রিক্তা বুঝল, রেজা অকপটে মনে কথা বলে ফেলতে পারে। এখন কথা বলতে গেলেই কথা বাড়বে। না, রেগে যায়নি। আসছি এখন। এতটুকু কথা বলে আর দাঁড়ালো না রিক্তা। নিজের রুমের দিকে এক প্রকার ছুটেই চলে গেল। সেদিকে তাকিয়ে মৃদু হাসল রেজা। কনসেন্ট্রেশন পুরোপুরি প্রভার দিকে দেওয়া উচিত এখন ওর। কিন্তু কেন জানি রিক্তাই চুম্বকের মতো ওকে টেনে নিচ্ছিল নিজের দিকে। পরের দিন সকালে জয়েনিং সংক্রান্ত কি একটা কাজে নাস্তা করেই অফিসের উদ্দেশ্যে বের হলো রেজা। ফিরল একেবারে দুপুরে। আমজাদ শেখ জোহরের নামাজ আদায় করে রেজার জন্যই অপেক্ষা করছিলেন। খাওয়ার টেবিলে বসে রেজা দেখল, প্রায় 6 থেকে 7টা পদ সাজানো টেবিলে। রূপচাঁদা ফ্রাই, পাবদা মাছের ঝোল, মুরগির মাংস, রুই মাছের কালিয়া, কাবাব, কয়েক রকম ভর্তা। রেজা বিস্মিত হয়ে বলল, এত সব আইটেম কেন করেছেন চাচা? আসলে গতকাল তুমি আসবে সেটা বাসায় জানাতে মনে ছিল না, তাই সেভাবে কিছু করা হয়নি।
আজ তাই। প্লিজ চাচা, আপনি আমাকে লজ্জায় ফেলে দিচ্ছেন। এত সব পদের কোনো দরকার নেই। খুব সামান্য ঘরোয়া আয়োজন, মানে আপনারা সচরাচর যেমন আয়োজন করেন আর কি, সেরকম করলেই চলবে আমার জন্য। আচ্ছা, কাল থেকে সেরকমই করব। রেজা নিজের চোখে না দেখলে নিশ্চিত হয়ে গেল রান্নাগুলো রিক্তাই করেছে। যথারীতি আজও গতদিনের মতো প্রভা পাশে দাঁড়িয়ে খাবার সার্ভ করে দিচ্ছিল আর রিক্তা ওর রুমেই ছিল। আমজাদ শেখ একটু জলদি খেয়ে উঠে গেলেন। রেজা এবং প্রভাকে কিছুটা স্পেস দিতেই বোধ হয় রেজা বলল, আপনিও বরং বসে খেয়ে নিন এখন। না না, আপনি খেয়ে নিন, আমি আর রিক্তা পরে খেয়ে নেব। এনিওয়ে, আজ বিকেলে কি ফ্রি আছেন নাকি ব্যস্ত? একদমই ব্যস্ত নই। কেন? কোথাও যেতে চাচ্ছেন আজও? হ্যাঁ, মামা তো বললি বরিশাল ঘুরে দেখতে। তাই ভাবছিলাম আজ আপনাকে নতুন একটা জায়গায় নিয়ে যাব, যদি আপনি চান আর কি। শেষের কথাটুকু রেজার দিকে সরাসরি তাকিয়ে একটু টেনে টেনে বলল প্রভা। অবশ্যই চাই। আজ বিকেলে তাহলে রেডি থাকবেন। কিন্তু প্রত্যেকদিন এভাবে দুজনের বের হওয়াটা কি একটু দৃষ্টিকটু লাগছে না? মানে? রেজার কথার অর্থ ধরতে না পেরে প্রশ্ন করল প্রভা। রেজা বলল, আমি বলতে চাইছিলাম, আপনার আরেকটা বোন আছে ঘরে, অন্তত সৌজন্যবোধ থেকে হলেও একবার তাকে বলা উচিত নয় কি? প্রভা এবার একগাল হেসে বলল, আপনি রিক্তাকে চেনেন না বলে এভাবে বলছেন। ওকে সাধলেও ও যাবে না। দরকার ছাড়া যে ঘরের বাইরে পা রাখা অবধি বন্ধ করে দিয়েছে। সে যাবে ঘুরতে? তাহলেই হয়েছে। এভাবে কেন বলছেন? আসলে ধর্মীয় ব্যাপারগুলোও খুব স্ট্রিক্টলি ফলো করার চেষ্টা করে। কি যেন বলে, ও হ্যাঁ, নন মাহরাম কারো সামনে খুব একটা প্রয়োজন ছাড়া যায় না ও। এমনকি বাসার বাইরে বের হলেও মাথা থেকে পা পর্যন্ত ঢেকে বের হয়। একমাত্র মামা যদি আমাদের কোথাও নিয়ে যায় তাহলেই কেবল রিক্তা যায়, কিন্তু অন্য কারো সাথে কখনো বাইরে যায় না ও। প্রভার কথাগুলো শুনতে শুনতে রেজা যেন অন্য কোথাও হারিয়ে যাচ্ছিল। চেনা পরিচিত কতগুলো দৃশ্যপট ভেসে বেড়াচ্ছিল ওর চোখের তারায়। প্রভার কথাতেই রেজা কল্পনার জগৎ থেকে আবার বাস্তবে এলো। কি ব্যাপার? কোথায় হারিয়ে গেলেন? ইজ এভরিথিং অলরাইট? ইয়াপ। ছোট্ট জবাব দিয়ে খাওয়ায় মনোযোগ দিল রেজা। প্রভাও আর কথা বাড়ায় না। রেজা কিছুক্ষণ পরে বলল, প্রভা, আজ সকাল থেকেই অফিসে খুব প্রেশার গেছে। বুঝতেই পারছেন, দুদিন পরে জয়েনিং। এখন হুট করেই মাথা ব্যথা করছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আজকের প্রোগ্রামটা কি আমরা ক্যান্সেল করতে পারি? প্রভা কনফিউজড হয়ে তাকিয়ে থাকলো রেজার দিকে। কিছুক্ষণ আগেও তো ফুরফুরে মেজাজে ছিল, 5 মিনিটের মধ্যে মাথা ব্যথা শুরু হয়ে গেল। প্রভার সাথে ঘুরতে যাওয়ার প্রোগ্রামটা এড়িয়ে যাওয়ার কারণ যে শুধু মাথা ব্যথা নয় সেটা আন্দাজ করতে পারল ও। কিন্তু খটকাটা যে ঠিক কোথায় সেটাই বুঝতে পারল না। কয়েক সেকেন্ড রেজার মুখের দিকে তাকিয়ে থেকে নিজেকে সামলে নিল প্রভা, অফকোর্স পারি। আজকে বরং তাহলে ঘরেই থাকুন আপনি। রেস্ট নিন। ঘুরতে যাওয়ার পরেও অনেক সময় পাওয়া যাবে। রেজা ছোট্ট করে একটা হাসি দিল প্রভার দিকে তাকিয়ে। তারপর খাওয়া শেষ করে উঠে গেল। সেদিন সত্যিই রেজা আর রুম থেকে বের হলো না। এমনকি সন্ধ্যার নাস্তাটাও প্রভা ওর রুমে গিয়ে দিয়ে আসল। রেজা তখন বিছানায় শুয়ে একটা উপন্যাসে মনোযোগ দেওয়ার চেষ্টা করছিল। প্রভা নাস্তার ট্রেটা বেডসাইড টেবিলে রেখে জিজ্ঞাসা করল, কি অবস্থা এখন? বেটার লাগছে? রেজা বইটা বন্ধ করে পাশে রেখে বলল, কিছুটা। ওকে। আপনার জন্য নাস্তা বানিয়ে নিয়ে এসেছি। খেয়ে নিন প্লিজ। রেজার কেন জানি রাগ হলো কিছুটা। ও জানে, নাস্তাগুলো প্রভা বানায়নি, বরং রিক্তা বানিয়েছে।
প্রভার ম্যানিকিওর করা ঝকঝকে গ্লিটারি নেইল পলিশে রাঙানো নখগুলো দেখলেই বোঝা যায় যে এই হাতে সে কুটোটিও নাড়ে না। রেজা নাস্তার ট্রের দিকে কিছুক্ষণ তাকিয়ে জিজ্ঞাসা করল, প্রভা, অনথনটাতে কি চিংড়ি মাছ দিয়েছেন নাকি শুধু চিকেন দিয়ে করেছেন? প্রশ্নটা শুনেই প্রভার মুখ পাংশুটে হয়ে গেল। পাল্টা প্রশ্ন করল, কেন? আমার চিংড়ি মাছে অ্যালার্জি আছে, তাই জিজ্ঞাসা করছি। প্রভা এবার অথই সাগরে হাবুডুবু খাচ্ছিল যেন। রেজা আবার প্রশ্ন করল, কি হলো? না, মানে অনথনটা রিক্তাই বানিয়েছে। প্রভা উত্তর দেওয়ার সাথে সাথেই পরবর্তী প্রশ্নটা করল রেজা, তাহলে থাই স্যুপটা নিশ্চয়ই আপনি বানিয়েছেন? প্রভা বুঝল আর কথা বাড়ালেই ধরা পড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। রেজার প্রশ্ন এড়িয়ে গিয়ে তড়িঘড়ি করে প্রভা বলল, আপনি খেয়ে নিন, আমি আপনার জন্য কফি করে আনছি। কথা শেষ করে দ্রুত রুমের বাইরে বের হয়ে গেল প্রভা। প্রভার গমন পথের দিকে তাকিয়ে রেজা হেসে ফেলল। প্রভাকে রুম থেকে তাড়ানোর জন্য অ্যাপ্লাই করার ট্রিক্সটা কাজে লাগলো তাহলে। রেজা খাবারটা খেয়ে আবার উপন্যাসের পাতায় ডুবে গেল। দরজায় আলতো হাতে টোকা পড়ল কিছুক্ষণ পরেই। আসতে পারি? রেজা খোলা দরজার দিকে তাকিয়ে চমকে উঠল। রিক্তা কফি মগ হাতে নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে। রেজা বলল, প্লিজ আসুন, আপনার কফি। কফির মগটা টেবিলে রেখে ফিরে যেতে উদ্যত হল রিক্তা। প্রচণ্ড অনিচ্ছায় যে রিক্তা এই রুমে এসেছে সেটা ওর চেহারা দেখেই বোঝা যাচ্ছে। প্রভা নিশ্চয়ই জোর করে পাঠিয়েছে এখানে রেজা ওকে আর ও কিছুক্ষণ আটকে রাখার জন্যই প্রশ্নটা করল, আপনি এলেন যে কফি নিয়ে? রিক্তা অপ্রস্তুত হল। কিছুক্ষণ চুপ থেকে বলল, প্রভার একটা আর্জেন্ট কল এসেছে, এদিকে কফিটাও ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই আমিই নিয়ে এলাম। খেয়ে নিন, আমি আসছি। রেজা বিড়বিড় করে বলল, প্রভা যে কেন আসেনি সেটা আমি খুব ভালো করেই জানি। কিছু বললেন? না, কিছু বলিনি। ও, আমি তাহলে আসছি এখন। রেজা হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়েকে আরও কিছুক্ষণ আটকে রাখার কোনো উপায় খুঁজে পেল না ও। অগত্যা রিক্তা চলে গেল। রেজা জাহানারা মঞ্জিলে এসেছে আজ 3 দিনে চলছে, কিন্তু এখনো পর্যন্ত বাড়ির আশপাশটা সেভাবে ঘুরে দেখা হয়নি। বাড়ির সাথেই লাগোয়া একটা বাগান আছে, যার একপাশে ফুল গাছ আর অন্য পাশে সবজির চাষবাস করা হয়েছে। আসার পর থেকেই বাগানের দিকটা ঘুরে দেখার ইচ্ছে ছিল ওর। আজ তাই ফজরের নামাজ আদায় করে শীতের এই কুয়াশা ভেজা সকালেই পরিদর্শনে বেরিয়ে পড়ল রেজা। সত্যিই সুন্দর পরিবেশটা। আনমনে হাঁটতে হাঁটতে থেমে গেল রেজা। সুললিত কণ্ঠের কোরআন তিলাওয়াত থামিয়ে দিল ওকে ওখানেই। কিছুক্ষণ কণ্ঠটা শুনেই রেজা বুঝতে পারল এটা রিক্তার গলার স্বর। নির্দিষ্ট জানালাটার দিকে তাকালো রেজা, এটাই তাহলে রিক্তার রুম। রেজা দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। পুরনো কিছু মধুময় স্মৃতি আবারও হানা দিচ্ছে মনে। একসময় তিলাওয়াত শুনতে শুনতে ওর মনে হলো ও হিপনোটাইজড হয়ে যাচ্ছে। রেজা দাঁড়িয়ে থাকলো ওখানেই যতক্ষণ না পর্যন্ত রিক্তার তিলাওয়াত শেষ হলো। এবং ওখানে দাঁড়িয়েই রেজা ওর চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়ে ফেলল। সকালে নাস্তার টেবিলে আমজাদ শেখ রেজাকে জিজ্ঞাসা করলেন, আজও কি অফিসে কাজ আছে নাকি ফ্রি আছো? এই কিছুক্ষণের জন্য যাব চাচা, তারপরে সারাদিনই ফ্রি আছি। রেজার কথা শেষ হতে না হতেই প্রভা দুজনের মাঝে কথা বলে উঠল, তাহলে আজ আমাদের ক্যাম্পাসে চলুন না, ভালো লাগবে আপনার। অনিচ্ছা সত্ত্বেও রেজাকে রাজি হতে হলো। ছোট্ট করে রেজা বলল, ওকে ওকে, তাহলে আপনি অফিসের কাজ সেরে বাসায় আসুন আগে, তারপরে আমরা বের হব। রেজা অফিস থেকে ফিরে দেখল প্রভা অলরেডি রেডি হয়ে বসে আছে। তাই এক প্রকার বাধ্য হয়েই ওকে প্রভার সাথে বের হতে হলো বাইরে। রেজা অফিস থেকে ফিরে দেখল প্রভা অলরেডি রেডি হয়ে বসে আছে। তাই এক প্রকার বাধ্য হয়েই ওকে প্রভার সাথে বের হতে হলো বাইরে।
রিকশায় উঠে রেজা প্রশ্ন করল, যতদূর জানি আপনারা দুবোন তো একই ভার্সিটিতে পড়েন, তাই না? হ্যাঁ। রিক্তা অ্যাকাউন্টিং আর আমি ইকোনমিক্স। ওদের কথোপকথন চলতে লাগল। তবে রেজা যেসব প্রশ্ন আজ করল প্রভাকে, তার মধ্যে বেশিরভাগ প্রশ্নের সাথেই কোনো না কোনোভাবে রিক্তা জড়িত। গতকাল দুপুরে রেজা ওর প্রস্তাব নাকচ করার পর প্রভা সারাটা রাত সেটা নিয়েই ভেবে গেছে। প্রত্যেকবারই ওর মস্তিষ্ক ওকে ইঙ্গিত দিয়েছে, খাওয়ার টেবিলে রিক্তার কথা ওঠার পরেই রেজা মাথা ব্যথার ভান করে প্রভাকে এড়িয়ে গেছে। তার মানে সম্ভাব্য কারণটা রিক্তা হতে পারে। পরক্ষণে নিজের চিন্তাকে নিজেই হেসে উড়িয়ে দিয়েছে। নিজের সৌন্দর্য সম্পর্কে নিজের সম্পূর্ণ আত্মবিশ্বাস রয়েছে ওর। ওর মতো মেয়েকে রেখে রিক্তার মতো গড়পড়তা একটা মেয়েকে রেজা পছন্দ করবে, এতটা বোকা নিশ্চয়ই সে নয়। একটু আগে অবধিও প্রভা নিশ্চিত ছিল যে রিক্তা কোনোভাবেই ওদের সাথে কানেক্টেড নয়। কিন্তু এখন রেজার মুখ থেকে একের পর এক রিক্তা রিলেটেড প্রশ্ন শোনার পরে প্রভা নিশ্চিত হয়ে গেল যে রেজা রিক্তার দিকে ঝুঁকছে। রিক্তা বরাবরই সব দিক থেকে প্রভার চেয়ে পিছিয়ে ছিল। সৌন্দর্য, উচ্চতা, এমনকি মেধায়ও প্রভা এগিয়ে ছিল ওর দিকে। এই প্রথমবার প্রভার মনে হলো ও রিক্তার কাছে হেরে যাচ্ছে। সব দিক থেকে রিক্তার চেয়ে অনেক বেশি এগিয়ে থেকেও আজ নিজেকে খুব তুচ্ছ মনে হচ্ছে। রেজার চেয়ে অনেক ধনী এবং সুন্দর ছেলেরাও প্রভার জন্য লাইন লাগিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু রেজার মধ্যে এমন কিছু একটা ছিল যেটা সেই প্রথম সাক্ষাৎ থেকেই প্রভাকে চুম্বকের মতো টেনেছে। এই প্রথমবার প্রভা কোনো ছেলের প্রতি নিজে সেধে এতটা আগ্রহ প্রকাশ করেছে। আর সে কি না ওর হাতছাড়া হয়ে ওই খ্যাত রিক্তার কাছে চলে যাবে? অসম্ভব। যেভাবে হোক রেজাকে নিজের জালে আটকাতে হবে। রিক্তার দিক থেকে রেজাকে ফেরানোর একটাই উপায় আছে শুধু, রিক্তার অতীত সম্পর্কে রেজাকে জানিয়ে দেওয়া। সব জেনে শুনে নিশ্চয়ই রিক্তাকে বিয়ে করতে রাজি হবে না রেজা। প্রভা সুকৌশলে রিক্তার কথাই তুলল আবার। জানেন, রিক্তাটা পর্দা করে চললেও আগে অনেক হাসি খুশি ছিল, কিন্তু ওই ইনসিডেন্টের পর থেকে কেমন একটা মিয়ে গেছে। প্রভার কথা শুনে রেজা চমকে উঠে জিজ্ঞাসা করল, কেন? কি হয়েছিল? প্রভা এড়িয়ে যাওয়ার ভান করে বলল, বাদ দিন এসব। প্লিজ প্রভা, আপনি আমার সাথে শেয়ার করতে পারেন কথাগুলো। আসলে রিক্তা এইসব কথা কারো সাথে শেয়ার করা পছন্দ করে না। আপনি আমার সাথে বললে সেটা তো আর সে জানতে পারছে না। কিছুক্ষণ চুপ থেকে প্রভা বলে উঠল, রিক্তা বিবাহিত। রেজার মুখটা ফ্যাকাশে হয়ে গেল মুহূর্তেই। খুব অল্প দিনের পরিচয় হলেও রিক্তা ওর মনের অনেকটাই দখল করে নিয়েছিল। অথচ এখন এসব কি শুনছে ও? রেজা প্রশ্ন করল, বিয়ের পরেও এখানেই থাকছে? শ্বশুরবাড়িতে থাকে না কেন? পুরো কথাটা তো শুনে নিন আগে। বছরখানেক আগে রিক্তার বিয়ে হয়েছিল, কিন্তু বিয়েটা টিকেছিল শুধু মাস দুয়েক। কিছুক্ষণ আগেও মনে হয়েছিল সব শেষ। রিক্তা বুঝি হারিয়ে গেল একেবারেই। কিন্তু প্রভার কথা শুনে আবারও আশার আলো দেখতে পেল রেজা। আগ্রহ বাড়ল সবটা শোনার জন্য। বিয়ের 2 মাস পরেই সেপারেশন? কেন? কি এমন হয়েছিল? রিক্তার এক্স হাজবেন্ডের আগেও একটা বিয়ে ছিল। তার প্রথম স্ত্রী বন্ধা ছিল, তাই প্রথম বিয়ের কথা লুকিয়ে রিক্তাকে বিয়ে করেছিল সে। বিয়ের 2 মাস পরে রিক্তা জানতে পেরেছিল তার প্রথম স্ত্রীর কথা। ব্যাস, তারপরেই ডিভোর্স। কথা বলতে বলতে ওরা গন্তব্যে পৌঁছে গেল। প্রভা ক্যাম্পাসে ঘুরল রেজাকে নিয়ে। আরও অনেক কথাই হলো দুজনের মধ্যে। কিন্তু রিক্তার কথা আর এলো না একবারও। প্রভা এবার মোটামুটি নিশ্চিত হয়ে গেল, রেজার মাথা থেকে রিক্তার ভূত নেমে গেছে। মাথার মধ্যে হাজারো চিন্তা কিলবিল করছিল, তথাপি নিজেকে শান্ত রেখে দুপুরের খাবার খেতে বসল রেজা। আমজাদ শেখকে নিজে থেকেই খবরটা জানালো রেজা, চাচা, অফিস থেকে আমার থাকার জন্য কোয়ার্টার পেয়েছি, কাল সকালেই ওখানেই শিফট হয়ে যাব ভাবছি। সে কি? মাত্র 2 দিন হয় এলে, আরও কয়েকটা দিন থাক এখানে। না চাচা,
দুদিন পরেই জয়েন করতে হবে, তার আগে বাবাকে আনতে হবে রাজশাহী থেকে। কাল কোয়ার্টারে উঠে আগে বাবাকে আনতে যাব ভাবছি। হ্যাঁ, সেটাই ভালো হবে, তোমার বাবা ওখানে একা মানুষ পড়ে থেকে কি করবেন? তার চেয়ে বরং তোমার সাথে থাকলেই ভালো হবে। রেজা এবার প্রসঙ্গ বদলে বলল, চাচা, আপনার সাথে আমার খুব দরকারি কথা আছে। খাওয়ার পরে কি আপনি আমাকে কিছুক্ষণ সময় দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। খেয়ে নাও, তারপর তোমার সব কথা শুনব। ডাইনিং রুমে উপস্থিত আমজাদ শেখ এবং প্রভা দুজনেই আন্দাজ করতে পারল রেজা ঠিক কোন বিষয়ে কথা বলতে চাইছে। খাওয়ার পরে আমজাদ শেখ রেজাকে নিয়ে বসার ঘরে বসলেন। রেজা বলল, চাচা, যদি কিছু মনে না করেন, প্রভা আর রিক্তাকে কি একটু ডাকবেন? কথাগুলো আমি ওদের দুজনের সামনেই বলতে চাই। আমজাদ শেখকে এবার কিছুটা বিভ্রান্ত দেখালো। প্রভাবে ডাকতে বলা পর্যন্ত ঠিক আছে, কিন্তু রিক্তাকে কেন ডাকতে হবে এটা বুঝে উঠতে পারলেন না কিছুতেই। তথাপি তিনি রিক্তা আর প্রভা দুজনকেই ডাকল। প্রভা দরজার আড়ালেই দাঁড়িয়েছিল। রিক্তাকে ডাকার কথা শুনে অবাক হয়েছে ও নিজেও। রিক্তা আর প্রভা দুজনেই এসে আমজাদ শেখের পাশে বসল। রেজা বলা শুরু করল, আমি প্রথমেই আপনার কাছে মাফ চেয়ে নিচ্ছি চাচা, এখন আমি যে কথাগুলো বলবো, আপাত দৃষ্টিতে সেগুলো আপনার কাছে অন্যায় বলে মনে হতে পারে। আমি নিজেরও বলতে খুব খারাপ লাগছে। তবুও আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করছি। এতটুকু বলে থামল রেজা। তিনজোড়া প্রশ্নবিদ্ধ চোখ তখন ওর দিকে তাকিয়ে আছে। রেজা এবার সরাসরিই বলল, আমাকে মাফ করবেন চাচা, আমি প্রভাকে বিয়ে করতে পারবো না। আমি জানি আপনার এবং বাবার ইচ্ছে ছিল বিয়েটা দেওয়ার, কিন্তু আমি যেমন একজনকে আমার জীবনসঙ্গিনী হিসেবে চাইছি, প্রভা তেমন নয়। আমি চাইলে নিজের মতের বিরুদ্ধে গিয়ে আপনাদের খুশি করতে বিয়েটা করে নিতে পারতাম, কিন্তু আমার মনে হয় তাতে প্রভাকে ঠকানো হতো। কে জানে, হয়তো বিয়ের পরে সম্পর্কে তিক্ততা এসে যেত। মনের বিরুদ্ধে গিয়ে আর যাই হোক, ভালো থাকা যায় না। প্রভা খুবই চমৎকার একটি মেয়ে। আমি আশা করছি আপনারা আমার থেকে অনেক ভালো পাত্র পেয়ে যাবেন ওর জন্য। চাচা, আপনি কি আমার কথায় রাগ করেছেন? আমজাদ শেখ বললেন, রাগ করিনি বাবা, তুমি সে সরাসরি কথাগুলো বলেছ, তাতে বরং আমার ভালো লেগেছে। মনের বিরুদ্ধে গিয়ে জোর করে তো আর সম্পর্ক তৈরি করা যায় না। থ্যাঙ্কস চাচা। আপনার সাথে আরো কিছু কথা আছে আমার। এটাকে প্রস্তাবও বলা যেতে পারে। আমজাদ সাহেব চিন্তিত হয়ে প্রশ্ন করল, কি প্রস্তাব? আমি রিক্তাকে বিয়ে করতে চাই। আবারও অকপট উত্তর রেজার। ওর কথা শেষ হওয়ার সাথে রুমে থমথমে নীরবতা নেমে এল। রিক্তার কয়েক সেকেন্ড সময় লাগলো রেজার বলা কথাগুলো বুঝতে। পুরো ব্যাপারটা বোধগম্য হওয়ার সাথে সাথেই রিক্তা উঠে দাঁড়ালো এবং এক ছুটে ওর রুমে চলে গেল। প্রভাও প্রায় সাথে সাথেই চলে গেল ওখান থেকে। কিন্তু রুম ছেড়ে চলে গেলেও দুজনেই কান পেতে থাকলো আমজাদ শেখ আর রেজার কথাবার্তা শোনার জন্য। ওরা চলে যাওয়ার পর আমজাদ শেখ রেজাকে বললেন, প্রভাকে পছন্দ হয়নি, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু একজনের সাথে বিয়ে ঠিক হওয়া অবস্থায় আরেকজনকে পছন্দ করাটা অন্যায় হয়ে যাচ্ছে বলে মনে হয় না তোমার? আমি মানছি চাচা, একজনকে দেখতে এসে আরেকজনকে পছন্দ করাটা একটু দৃষ্টিকটু, কিন্তু এটাকে অন্যায় বলে মানতে পারবো না আমি। এমন তো নয় যে আমার সাথে প্রভার বিয়ে ঠিক হয়ে আছে। বাবার সাথে সম্ভবত আপনার এমনটাই কথা হয়েছিল যে আমি আগে প্রভার সাথে দেখা করব, তারপর আমাদের দুজনের যদি সম্মতি থাকে তাহলে কথাবার্তা সামনে এগোবে। যেহেতু আমার সম্মতি নেই তাই ব্যাপারটা ওখানেই স্থগিত থাকবে। যেহেতু প্রভার সাথে আমি কোনো কমিটমেন্টে ছিলাম না, তাই আমি অন্য কাউকে প্রস্তাব তো দিতেই পারি। আমজাদ শেখ সহসা কোনো উত্তর দিতে পারলেন না রেজার কথার। ছেলেটা প্রত্যেকটা কথা এত যুক্তিপূর্ণভাবে উপস্থাপন করেছে যে তিনি বলার মতো কিছুই খুঁজে পেলেন না। কিছুক্ষণ চুপ থেকে তিনি বললেন, প্রভা আর রিক্তা আমার খুব আদরের। প্রভা যেদিন থেকে এই বাড়িতে এসে থাকা শুরু করেছে
আমি আমার রিক্তার চেয়ে বিন্দুমাত্র কম ভালোবাসা দেইনি ওকে কখনো। প্রভাকে তোমার পছন্দ হয়নি, ওই ব্যাপারটা তাই আপাতত বাদ দিলাম। কিন্তু রিক্তার ব্যাপারে ওর সাথে আলাপ না করে আমি তোমাকে কোনো কথা দিতে পারছি না। অবশ্যই আপনি রিক্তার সাথে কথা বলবেন। আমি একটা প্রস্তাব দিয়েছি, আপনারা চাইলে সেটা নাকচ করে দিতেই পারেন। তবে আমি প্রভার সাথে বিয়েতে অসম্মতি জানিয়েছি বলে আমার এখনকার দেওয়া প্রস্তাবটা ফিরিয়ে দেবেন না প্লিজ। এছাড়া আপনাদের যদি মনে হয় আমি রিক্তার জন্য যোগ্য নই তাহলে আপনারা প্রস্তাবটা রিজেক্ট করে দিলেও আমার কোনো আপত্তি থাকবে না। রেজার স্পষ্টভাবে বলা কথাগুলো আমজাদ শেখকে কিছুটা হলেও মুগ্ধ করল, তাই ইচ্ছে করেই রিক্তার অতীতের কথাগুলো তুলতে চাইলেন তিনি। তুমি যতটা সহজ ভাবছ সবকিছু ততটা সহজ নয় বাবা। রিক্তার মতো ছাড়াও গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে। রিক্তার অতীত সম্পর্কে তো তুমি কিছুই জানো না। আমার মনে হয় তোমার আরো কিছুটা সময় নেওয়া প্রয়োজন। আমি সব জানি চাচা। রিক্তার বিয়ে এবং ডিভোর্স সম্পর্কে পুরোটাই আমার জানা। আর এই বিষয়টা নিয়ে আমার মনের মধ্যে কোনো কনফিউশন নেই। সব জেনে শুনেই বিয়েটা আমি করতে চাইছি। আমজাদ শেখ গম্ভীর স্বরে বললেন, বেশ, আমাকে কিছুটা সময় দাও, তারপর আমি তোমাকে মতো জানাচ্ছি। রেজা বলল, অবশ্যই, আমি অপেক্ষা করব জবাবের। গত 1 ঘন্টা ধরে ঝিম ধরে নিজের রুমে বসে আছে রিক্তা। রেজা ওকে বিয়ের প্রস্তাব দিয়েছে, এটা ঠিক বিশ্বাস হতে চাইল না ওর। প্রভা ওর রুমে এলো হাসতে হাসতে। কি রে, তুই এমন ঝিম ধরে বসে আছিস কেন? আজ তো তোর খুশির দিন। আনন্দ কর। রিক্তা প্রশ্ন করল, খুশির দিন মানে? রেজা আমাকে রিজেক্ট করে তোকে পছন্দ করেছে, এটা তো তোর জন্য খুশির খবরই। যাই হোক, ওকে নিজের বশে কিভাবে আনলি সেটা একটু বল আমাকে। তুই আমাকে ভুল বুঝছিস প্রভা। আমি কাউকে বশ করিনি। ইনফ্যাক্ট আমি কিছুই করিনি। তুই কিছুই করিসনি। কিন্তু রেজা এমনি এমনি আমার মতো একজনকে রিজেক্ট করে তোর মতো মেয়েকে বিয়ে করতে উতলা হয়ে উঠেছে। এটা কি আদৌ বিশ্বাসযোগ্য কোনো কথা? তুই বিশ্বাস করতে না চাইলেও এটাই সত্যি। সত্যি। মিথ্যে। তুই মিথ্যে কথা বলছিস। তুই আসলে কখনোই আমার ভালো চাসনি। মামা আমাকে এখানে নিয়ে আসার পর তোর আদরে ভাগ এসেছে, এটা তুই শুরু থেকেই মেনে নিতে পারিসনি। উপরে ভালো মানুষের মুখোশ পরে দিনের পর দিন তুই শুধু আমাকে হিংসা করে গিয়েছিস। তোর বিয়েটা টেকেনি কিন্তু রেজার মতো সুদর্শন প্রতিষ্ঠিত ছেলেকে বিয়ে করে আমি সুখী হয়ে যাচ্ছি এটাও তোর সহ্য হচ্ছিল না। তাই এবার মোক্ষম চালটা ছেলে দিলই তুই। কৌশলে রেজাকে আমার দিক থেকে সরিয়ে নিলি। এক ঢিলে 2 পাখি মারা হলো তোর। আমার ক্ষতিও হলো, আর রেজার মতো একটা স্বামীও পেয়ে গেলি। আজ আমার চোখে তুই অনেকটা নিচে নেমে গেলি রিক্তা। প্রভা হনহন করে রুম ছেড়ে বেরিয়ে গেল। পিছন থেকে ক্রমাগত ওকে থামার জন্য ডাকাডাকি করে গেল রিক্তা। সেসব কর্ণগোচর হলেও প্রভা তাতে ভ্রুক্ষেপ করল না। প্রভা হনহন করে রুম ছেড়ে বেরিয়ে গেল। পিছন থেকে ক্রমাগত ওকে থামার জন্য ডাকাডাকি করে গেল রিক্তা। সেসব কর্ণগোচর হলেও প্রভা তাতে ভ্রুক্ষেপ করল না। রিক্তার রুম থেকে নিজের রুমে এসে স্বস্তির শ্বাস ছাড়ল ও। প্রভা জানে, রেজার নেওয়া সিদ্ধান্তে রিক্তার কোনো হাত নেই। ও এটাও জানে, রিক্তা ওকে নিজের আপন বোনের মতো ভালোবাসে। ওকে হিংসা করা তো দূরের কথা, কখনো সামান্য তর্কটুকুও করেনি ওর সাথে। তবুও আজ কথাগুলো ও শুনিয়ে এলো রিক্তাকে। রিক্তার জন্য রেজা ওকে রিজেক্ট করেছে, এই ঈর্ষাবোধের কাছে এতগুলো বছরের বোনের ভালোবাসা হেরে গেল আজ। নিখুঁত প্ল্যান করাই বরাবরই ওস্তাদ প্রভা। সেই প্ল্যান অনুযায়ী রেজাকে সেদিন রিক্তার অতীতের কথাগুলো বলেছিল। ভেবেছিল, সব জানলে রেজা হয়তো বিয়েটা করতে রাজি হবে না। কিন্তু সেই প্ল্যানটা যখন ফ্লপ হয়ে গেল, তখন বাধ্য হয়েই নতুন করে এই পরিকল্পনাটা করতে হলো প্রভার। রেজা বিয়ে করতে চায় তাতে কি?
রিক্তা যদি রাজি না হয় তাহলে তো আর বিয়েটা হবে না। আর বিয়েটা না হলে প্রভা আরেকবার রেজাকে কনভিন্স করার চেষ্টা করতে পারবে। তাই আজ রিক্তাকে কথাগুলো বলা। প্রভা জানে আজকের কথাগুলো শোনার পর রিক্তা ভীষণ অপরাধবোধে ভুগবে এবং সেই অপরাধবোধ থেকেই বিয়েতে না করে দেবে। প্রথম প্ল্যানটা মাঠে মারা গেলেও এই প্ল্যানটা যে কাজে দেবে সেটা মোটামুটি নিশ্চিত হয়ে গেল প্রভা। সত্যিই প্রভার প্ল্যানটা কাজে দিল এবার। রিক্তা নিজেই আমজাদ শেখের রুমে গিয়ে জানিয়ে দিল রেজাকে যেন বলে দেওয়া হয় রিক্তা বিয়েতে রাজি নয়। কিন্তু নাছোড়বান্দা রেজা দমল না এতে। যেন ও আগে থেকেই বুঝতে পেরেছি যে রিক্তা বিয়েতে না করে দেবে। আমজাদ শেখের থেকে রিক্তার মতো জানার পর রেজা বলল, চাচা, রিক্তার সিদ্ধান্তের প্রতি যথেষ্ট সম্মান জানিয়ে আমি আপনাকে একটা অনুরোধ করছি। দয়া করে আমাকে একবারের জন্য রিক্তার সাথে কিছুক্ষণ কথা বলার অনুমতি দেবেন। আমি কথা দিচ্ছি রিক্তার সাথে এই আলাপের পরে আর বিয়ের ব্যাপারে কোনো কথা তুলে আপনাদের বিব্রত করব না। আমজাদ শেখ ভেবেচিন্তে অনুমতি দিল। রিক্তার রুমে এই প্রথমবার প্রবেশ করল রেজা। রুমে ঢুকে দরজাটা লক করল নাও, তবে ভেজিয়ে দিল কিছুটা। রিক্তা নড়েচড়ে বসল। রেজা এসে বসল খাটে বসে থাকা রিক্তার মুখোমুখি কিছুটা দূরত্বে রাখা চেয়ারের উপর। রেজা জানে একা রিক্তার সাথে কথা বলার এই সুযোগটা রেজা পেয়েছে শুধু কিছুক্ষণের জন্য। তাই কালক্ষেপণ না করে প্রথম প্রশ্নটা করল, রিক্তা, আমাকে রিজেক্ট করার কারণটা জানতে পারি? আমি সেই কৈফিয়ত আপনাকে দিতে বাধ্য নই। এটাকে কৈফিয়ত ভাববেন না প্লিজ। আমি শুধু আমার দোষগুলো জানতে চাইছি। নিশ্চয়ই আমার মধ্যে আপনি নেগেটিভ কিছু পেয়েছেন, তাই রিজেক্ট করেছেন। আমার সুবিধার্থে সেগুলো জেনে নিতে চাই আমি, নিজেকে শোধরানোর জন্য। রিক্তা হকচকিয়ে গেল। ভেবেছিল শুরু থেকেই রেজার সাথে রেগে কথা বললে রেজা নিজেই পিছিয়ে যাবে। কিন্তু ওর গম্ভীর স্বরে দেওয়া খোঁচাটার বিপরীতে রেজার কণ্ঠে যেন আন্তরিকতা ঝরে ঝরে পড়ছে। রিক্তা এক পলক রেজার দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেলল। রেজা যে আজ আটঘাট বেঁধে এসেছে সেটা ওর চেহারায় ফুটে ওঠা আত্মবিশ্বাস দেখেই বুঝে গেল রিক্তা। আচ্ছা, লোকটাকে পাল্টা প্রশ্ন করে বিব্রত করলে কি রেহাই পাওয়া যাবে? রিক্তা বলল, আপনার প্রশ্নের উত্তর আপাতত আমি দিতে ইচ্ছুক নই। কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। অবশ্যই, বলুন প্লিজ। প্রভার মতো স্মার্ট, ফর্সা, সর্বোপরি সুন্দরী একটা মেয়েকে রেখে আমার মতো গড়পড়তা শ্যামলা, ডিভোর্সি একটা মেয়েকে কেন বিয়ে করতে চাচ্ছেন আপনি? এর পিছনে কোনো উদ্দেশ্য নেই তো? শেষের প্রশ্নটা একটু খোঁচা দিয়েই করল রিক্তা। ও ধরেই নিয়েছিল এবার রেজা রেগে যাবে। কিন্তু রিক্তাকে অবাক করে দিয়ে রেজার কণ্ঠস্বর আগের চেয়ে নমনীয় হয়ে এলো। উদ্দেশ্য তো আছেই, তবে সেই উদ্দেশ্যটার কথা জানতে হলে প্রথমে আপনাকে একটা গল্প শুনতে হবে। তো রিক্তা, আপনি কি আমার গল্পটি শুনতে ইচ্ছুক? আপনার গল্প শুনে আমার লাভ? কোনো লাভ নাই। সবকিছু কি আর লাভ ক্ষতির হিসাব করে চলে, বলুন? রিক্তা এবার আর কঠিন হয়ে থাকতে পারল না। স্বাভাবিক স্বরে বলল, বলুন আপনার গল্প। এই গল্পটা আসলে একজন মহিয়সী নারীর গল্প। তার আরও একটি পরিচয় হলো, তিনি আমার মা। আমার নানাজান ছিলেন মসজিদের ইমাম। আমার বাবার সততায় মুগ্ধ হয়ে মাত্র 11 দিনের পরিচয়ে তিনি নিজের একমাত্র মেয়ে মানে আমার মাকে আমার বাবার হাতে তুলে দিয়েছিলেন। বাবা তখন নামেমাত্র টাকার বিনিময়ে একটা কারখানায় শ্রমিকের কাজ করতেন। নিজের সামান্য ভিটেমাটি তো দূর, একটা সামান্য ভাড়ার ঘরও ছিল না নিজের থাকার জন্য। মাকে নিয়ে একদিনের প্রচেষ্টায় এক রুমের একটা টিনশেড ঘর ভাড়া নিলেন বাবা। একজন মানুষের চলার টাকায় দুজনের বন্দোবস্ত করা খুব একটা সহজ ছিল না। যে বাসাটায় থাকতো তারা, সেখানেও মায়ের খুব অসুবিধা হয়ে যেত। যেহেতু নানাজান ইমাম ছিলেন, আমার নানাবাড়ির সব মহিলারাই কঠোর পর্দার মধ্যে থাকতেন। মাও এর ব্যতিক্রম ছিলেন না। এক কামরার ছোট্ট বাসাটিতে মায়ের পর্দা মেইনটেইন করা কষ্টসাধ্য হয়ে যেত।
ঘরের মধ্যে মোটা কাপড়ের একটা পর্দা টেনে দিয়েছিলেন বাবা। বাবার সাথে বাইরের কেউ দেখা করতে এলে মা পর্দার আড়ালে গিয়ে বসে থাকতেন। এছাড়াও নানাবিধ সমস্যা ভোগ করতে হতো মাকে। তবুও মা সামান্য অভিযোগটুকু করত না বাবার কাছে। আমার নানা বাড়ি বেশ অবস্থাসম্পন্ন ছিল। মায়ের দুর্দশা দেখে নানা চেয়েছিলেন মাকে কিছু আর্থিক সহায়তা করতে। বাবা যদিও মাকে বারণ করেননি, কিন্তু বাবার চেহারা দেখেই মা আজ করতে পেরেছিলেন শ্বশুরবাড়ির সাহায্য নিতে বাবার আত্মসম্মানে বাঁধছে। ব্যাস, মা নানাজানকে ফিরিয়ে দিলেন। আমার মায়ের কথা বলতে গেলে আসলে দিন ফুরিয়ে রাত চলে আসবে, রাত পেরিয়ে সকাল হয়ে যাবে, তবুও বলা শেষ হবে না। যাই হোক, মায়ের সম্পর্কে এতক্ষণ যা বললাম সবই আমার জন্মের আগের কথা, এগুলো সব আমার বাবার মুখে শোনা। মায়ের কথা বলতে গেলে উজ্জ্বল আভায় বাবার মুখটা ঝলমল করে উঠত। আমি মুগ্ধ হয়ে দেখতাম। মা যখন মারা গেলেন তখন আমার 7 বছর বয়স। মায়ের টুকরো টুকরো স্মৃতি ছাড়া আর তেমন কিছুও মনে নেই আমার। অবচেতন মনে তাই মায়ের শূন্যতাটা তৈরি হয়েছিল খুব করে। মায়ের যে গুটি কয়েক স্মৃতি আমার মনে পড়ে তার মধ্যে অন্যতম একটা হলো তার কোরআন তিলাওয়াত। প্রায় সকালেই আমার ঘুম ভাঙত তিলাওয়াতের শব্দে। আমি ঘুম থেকে উঠে দেখতাম খাটের এক কোণে জায়নামাজ বিছিয়ে একমনে তিলাওয়াত করে যাচ্ছেন মা। আবছা সেই সুর এখনো আমার কানে বাজে। আপনার প্রতি আগ্রহবোধ করার পিছনেও মায়েরই হাত আছে বলা যায়। প্রভা যেদিন কথায় কথায় বলল আপনি পর্দা মেনে চলার চেষ্টা করেন, সেদিন প্রথম আগ্রহবোধ করেছিলাম আপনার প্রতি। তারপর চূড়ান্ত সিদ্ধান্তটা সেদিন নিয়েছিলাম যেদিন আপনার কোরআন তিলাওয়াত শুনেছিলাম। মনে হলো অনেক দিনের পুরনো সেই তিলাওয়াত আমার কানের কাছে বেজে চলেছে। রিক্তা, আপনি জানতে চেয়েছিলেন আপনাকে প্রস্তাব দেওয়ার পিছনে আমার উদ্দেশ্য কি? আমার একমাত্র উদ্দেশ্য হলো একজন ভালো মনের ধার্মিক জীবনসঙ্গিনী পাওয়া, যার হাত ধরে আমি জান্নাতে যেতে পারব। আমি বিপথে গেলেও যে আমাকে পথের দিশা দেখাতে পারবে। একজন ধার্মিক স্ত্রী পাওয়া যে আল্লাহর তরফ থেকে কত বড় একটা উপহার, সেটা আমি আমার বাবাকে দেখলেই বুঝতে পারি। আপনাকে আরও একটা কথা জানাতে চাই। আপনারা সবাই হয়তো ভাবছেন আপনাকে প্রস্তাব দেওয়ার জন্য আমি প্রভাকে রিজেক্ট করেছি। ব্যাপারটা কিন্তু আসলে তা নয়। আপনার ব্যাপারটা না এলেও আমি প্রভাকে বিয়ে করতে রাজি হতাম না। প্রভা সুন্দরী, পছন্দ করার মতো একজন। কিন্তু আমি যেরকম একজনকে লাইফ পার্টনার করার জন্য খুঁজছিলাম, প্রভা সেরকম নয় একদমই। আপনি আমার উদ্দেশ্য জানতে চেয়েছিলেন, তাই বললাম। এবার আশা করি আমাকে প্রত্যাখ্যান করার কারণটা জানতে পারব। রেজার কথাগুলো শুনতে শুনতে রিক্তা কোথাও একটা যেন হারিয়ে গিয়েছিল। চেষ্টা করে নিজের শক্ত খোলসটা আর ধরে রাখতে পারছিল না। তবুও যথাসম্ভব নিজেকে গম্ভীর করে রাখতে চাইল। আমার প্রশ্ন এখনো শেষ হয়নি। ওকে, বলুন আপনার আর কি প্রশ্ন আছে? প্রভা আপনার মনের মতো নয় এটা বোঝার পরেও প্রভার সাথে কেন মিশেছেন? আপনার কি একবারও মনে হয়নি এতে প্রভার মনে আপনার জন্য দুর্বলতা তৈরি হতে পারে? মনে হয়েছিল, আর তাই আমি প্রথম দিনই প্রভাকে বলেছিলাম আমি কোনোরকম সিদ্ধান্ত নেওয়ার আগে সে যেন আমাকে নিয়ে মনের মধ্যে কোনো আশা না রাখে। প্রভার সাথে সময় কাটানোর আরও একটা কারণও ছিল অবশ্য। আমার এবং আপনার বাবা দুজনেই চাইছিলেন যাতে আমার আর প্রভার বিয়েটা হয়। আমি তাদের ইচ্ছেকে সম্মান দিতে চাইছিলাম। তাই প্রভার সাথে কথা বলে বোঝার চেষ্টা করছিলাম বিয়ের পরে আদৌ ও নিজেকে পরিবর্তন করতে পারবে কিনা। একসময় আমি প্রায় নিশ্চিত হয়ে গেলাম ও নিজের লাইফস্টাইল পরিবর্তন করতে পারবে না। মনে মনে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম প্রস্তাবটা নাকচ করে দেব। ঠিক তখনই কাকতালীয়ভাবে আপনার কথা জানতে পারলাম। ঠিক যেমন চিন্তাধারার একজনকে আমি খুঁজছিলাম আপনি ঠিক তেমনই, তাই আপনাকে পাওয়ার সুবর্ণ সুযোগটা লুফে নিতে চাইলাম। এবার নিশ্চয়ই আপনার সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। কিন্তু আমার প্রশ্নের উত্তর আমি এখনো পাইনি রিক্তা। যাই হোক, উত্তরটা আপনার কাছেই রেখে দিন। কাল সকালে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যদিও আপনি বিয়েতে না করে দিয়েছেন।
তবুও আমি অপেক্ষায় থাকবো আপনার সম্মতির। রেজা বেরিয়ে গেল ঘর থেকে। ও যাওয়ার সাথে সাথে আমজাদ শেখ বেরিয়ে এলো আড়াল থেকে। রিক্তা কিছুতেই রেজার সাথে একা কথা বলতে রাজি হচ্ছিল না। শেষে বাধ্য হয়ে আমজাদ শেখ বলেছিলেন তিনি লুকিয়ে রিক্তার কাছাকাছিই থাকবেন। রিক্তা বলল, সবই তো শুনলে বাবা, এবার বলে দাও আমি কি করব। প্রভার মনে আমি কোনোভাবেই কষ্ট দিতে চাই না, আবার আজকে তার কথাগুলো শোনার পর তাকেও ফিরিয়ে দিতে ইচ্ছে করছে না। এমন দোটানায় আমি জীবনে কোনোদিন পড়িনি বাবা। আমজাদ শেখ মেয়ের কাছে এগিয়ে এসে বলল, নে এবার তুই রাজি হয়ে যা মা। কিন্তু প্রভা যে খুব কষ্ট পাবে বাবা। কিসের কষ্ট? ওই ছেলে যে এরকম সেকেলে মাইন্ডের, এটা আগে জানলে আমি নিজেই ওকে রিজেক্ট করতাম। প্রভার কণ্ঠ শুনে এবার রিক্তা আর আমজাদ শেখ দুজনেরই চমকানোর পালা। আসলে রেজা আর রিক্তা আলাদা করে কথা বলবে শুনে প্রভা আর কৌতূহল সামলে রাখতে পারছিল না। তাই আড়ি পেতেছিল ওদের কথা শোনার জন্য। রিক্তা প্রশ্ন করল, তুই এখানে? হ্যাঁ। রেজা বিয়েটা করতে কেন রাজি হলো না সেটা জানার জন্যই এখানে আড়ি পেতেছিলাম। আমি জানতাম তুই রেজার কাছে কারণটা ঠিক জানতে চাইবি। বিয়ের আগেই সব জানিয়ে ভালো হলো। বিয়ের পর যদি আমাকে পা থেকে মাথা অবধি দেখে চলতে বলতো তখন আমার কি হতো একবার ভাব। না, এই ছেলের প্রতি আমার যতটুকু আগ্রহ ছিল সেটাও আজ শেষ। আমজাদ শেখ আর রিক্তা দুজনেই চিন্তামুক্ত হলো কিছুটা। যাক, প্রভা তার মানে ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিয়েছে। আমজাদ শেখ ওদের দুজনকে রেখে চলে গেলেন। সে চলে যাওয়ার পর প্রভা বলল, রিক্তা, আমি জানি তুই আমাকে কতটা ভালোবাসিস। তবুও তোকে কষ্ট দিয়ে তখন কথাগুলো বলেছিলাম। তুই প্লিজ ওগুলো মনের মধ্যে ধরে রাখিস না। ধুর বোকা, বোনদের মধ্যে এরকম টুকটাক হয় মাঝে মধ্যে। এত কিছু ধরলে চলে? প্রভা এসে জড়িয়ে ধরল রিক্তাকে। রিক্তা মনে মনে বলল, অনেক বলেও তোকে এই আধুনিক চলাফেরা থেকে ফেরাতে পারিনি। কিন্তু দোয়া করি তোর জীবনেও এমন কেউ আসুক যে তোকে বদলে একজন আদর্শ মুসলিম নারী হিসেবে গড়ে তুলতে পারবে। রেজা সকালে নাস্তার টেবিলে বসল বিরস বদনে। গোটা একটা রাত পেরিয়ে গেল। রিক্তার তরফ থেকে এখনো জবাব পাওয়া গেল না। তাহলে কি তার সিদ্ধান্ত বদলায়নি? আজ নাস্তার টেবিলে রিক্তা কিংবা প্রভা কেউই নেই। বাড়ির হেল্পিং হ্যান্ড রুনির মা বাড়ি থেকে ফিরেছেন। খাবার দাবার সব সেই সার্ভ করে দিচ্ছে। আমজাদ শেখ বললেন, আজ আনতে যাবে তোমার বাবাকে? জি চাচা। ফিরবে কবে? আজ রাতেই ওখান থেকে রওনা দেওয়ার চেষ্টা করব, তাহলে কাল সকালের মধ্যে এখানে এসে পৌঁছে যাব। কাল দিনটা কোয়ার্টারে শিফট করে সব গুছিয়ে দিয়ে পরশু জয়েন করব। তাহলে তো খুব ব্যস্ততায় যাবে 2-3 দিন। তোমার বাবাকে তাহলে গিয়ে নিয়ে এসো। তারপর আমি তোমার বাবার সাথে কথা বলে নেব। বিয়ে শাদির ব্যাপার মুরব্বিরা আলোচনা করলেই ভালো হয়। রেজা প্রশ্নবোধক দিকে তাকালো আমজাদ শেখের দিকে। আমি ঠিক বুঝলাম না ব্যাপারটা, চাচা। না বোঝার মতো তো কিছু বলিনি। তোমার এবং আমার মেয়ে রিক্তার বিয়ের ব্যাপারে বলছি। একটা ডেট ফিক্স করতে হবে তো। সেটা তোমার বাবার সাথে আলোচনা করতে হবে সময় করে। তার মানে রিক্তা রাজি? মনের মধ্যে আতশবাজি ফুটছিল রেজা, কিন্তু বরাবরই নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখতে পারদর্শীও। তাই নিজের উচ্ছ্বাস শুধু একটা মুচকি হাসতেই সীমাবদ্ধ রাখল ও। ছোট্ট একটা বাক্য উচ্চারিত হলো ওর মুখ থেকে, আপনি যা ভালো মনে করেন চাচা। এরপরের দিনগুলো গেল নৌকার পালে চোখ রেখে। 4 দিন বাদে সুন্দর রৌদ্রোজ্জ্বল এক দুপুরে কাছের কয়েকজন মানুষের উপস্থিতিতে খুব সাদামাটাভাবে রেজা আর রিক্তার বিয়েটা হয়ে গেল। রিক্তাকে নিয়ে নিজের বাসায় ফেরার পথে রেজা বলল, রিক্তা, আপনি কি আমাকে একটা চিমটি কাটবেন? আমার এখনো ঠিক বিশ্বাস হচ্ছে না যে বিয়েটা হয়ে গেছে। রিক্তা চিমটি কাটল না। তার পরিবর্তে রেজার বাহু হাত দিয়ে আঁকড়ে ধরে ওর কাঁধে নিজের মাথাটা এলিয়ে দিল।
রেজাও মুচকি হেসে রিক্তার একটা হাত আলতো করে মুঠোবন্দি করে নিল। ওদের দুজনকেই তখন আগামী স্বপ্নগুলো হাতছানি দিয়ে ডাকছে। সমাপ্ত।